চাঁদের উপরে চাঁদ ছেছে সখিরে চাঁদের উপর চাঁদ উঠেছে আগে দেখে নাই রে চাঁদের উপর চাঁদের উপর চাঁদ रूप तो আমার পরাণ বন্ধুর ভালো জনিতায় সখীরে আমি কি দেখলাম জানিস? আমি ঘর থেকে আরেকবার বেরিয়েছি, সেই সুযোগে গোবিন্দ তখনও আমার জন্য দাঁড়িয়ে আছে। ও জোর হারয়ুর বসন ধর you know
যেন কুলবতীর কুলের ফোঁটা চাপা। যেন কুলবতীর কুলের ফোঁটা মিলিত বলাকিনী তরিত জড়িত ঘন মিলিত বলাকিনী তরিত জড়িত ঘন যেন মিলিত বলাকিনী আদি তরিত জড়িত ঘন মিলিত বলাকিনী তরিত জড়িত ঘন তার উপরে উজ্জ্বল ইন্দু যেন ভেসে যায় গো যেন বলা তার দল ভেসে যায় গো আমার বধূ পক্ষ মেঘ পরি যেন বলা তার দল ভেসে যায় আমার বধূ পক্ষ মেঘ পরি যেন বলা অপরূপ শ্যামর অতি কুঞ্জ সমীপে নিপয়াব লাম বনে নিপয়াব লাম বনে আরে রহয়ে ত্রিভঙ্গি বঠাম রহয়ে যেন দাঁড়ায়েছিল আবার পদম্বে হিলন দিয়ে ত্রিভঙ্গ ঠামে দাঁড়ায়েছিল কোথায় দাঁড়িয়েছিল? অপরূপ শ্যামর ধাম কুঞ্জ সমীপে, যমুনার কূলে নয়, কুঞ্জের কাছে নিপ অবলম্বনে। নিপ মানে হচ্ছে কদম গাছ। দেখো এত গাছ থাকতে বারবার বারবার বলিস কেন? কেল কদম কেল কদম কেল কদম বারবার বলিস। এত বৃন্দাবনে গাছ থাকতে বুঝলেন, সব সময় আলোচনা যখন হবে সে ঘাটেই হোক, বাটে বাটে মানে রাস্তাতে, পথেই হোক আর ওই কুঞ্জের ধারেই হোক, সর্বত্র কদম গাছ। কেন আর বৃন্দাবনে গাছ নেই? বলি না, একটা বিশেষ কারণ রয়েছে, তার জন্য বারবার গাছেই হেলন দিতে হচ্ছে। বুঝলেন, একটা বিশেষ কারণ রয়েছে। এই যে কেল কদম্ব, একটি বিশেষ কারণে সে গোবিন্দের অঙ্গের সংস্পর্শ বারংবার পায়। কারণ তিনি পূর্বকল্পে, এক লাইনেই বলবো, পূর্বকল্পে ছিলেন সোনার সীতা। অশ্বমেধ যজ্ঞের সময় যেহেতু সীতাকে আবার বনবাসে দেওয়া হয়েছিল, সেই জন্য সোনার সীতা তৈরি করে রামচন্দ্রকে
ওই অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করতে হয়েছিল। তারপর সেই সোনার সীতাকে যখন কাজ ফুরিয়ে গেল, সোনার সীতাকে যখন সুমন্ত্র সারথী এবং রামচন্দ্র সরজু নদীর জলে দিতে গেলেন, তখন সোনার সীতা আক্ষেপ করেছিল, যেহেতু তার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, প্রাণদান হয়েছে, চক্ষুদান হয়েছে এবং রামচন্দ্রের হাতটি তার গায়ের উপর পড়েছিল, করস্পর্শ পেয়েছেন, তখন তিনি অনুরোধ করেছিলেন যে তোমার এই কর স্পর্শ, তোমার এই অঙ্গের স্পর্শ, ছোঁয়া আমি কি আর কোনোদিন পাবো না? দিয়ে জিনিস কেড়ে নেওয়া বড় অন্যায়। এক পাইনি অন্য কথা, আর পেয়ে যদি আর কোনোদিন না পায় তাহলে বলে বেশ এখন তো আর পাবে না, এখন তোমার কাজ ফুরিয়েছে, তুমি যাও। তবে হ্যাঁ, তুমি যখন আমার এই কাজে অংশগ্রহণ করেছো, আমি তোমাকে প্রতিশ্রুতি দিলাম তুমি বৃন্দাবনে এরকমই একটা কেল কদম হয়ে, কেলি কদম্ব বৃক্ষ হয়ে জন্ম নেবে, আর যতবার আমি লীলা কালে তোমার গায়ে ঠেস দেব মানে হিলন দেব, ততবার তুমি আমার অঙ্গ স্পর্শজনিত যে সুখ সেটা অনুভব করবে। ওই জন্যই বলতে হচ্ছে, কি করব বল, বিশেষ কারণে দায়িত্ব প্রাপ্ত তো নিতাই গৌর হরি বল, তাই পাচ্ছে। উজ্জ্বল উজ্জ্বল হার উড়ো পীত বসন ধরো ভালহি চন্দন বিন্দু। উজ্জ্বল, কেমন উজ্জ্বল? হার, হার মুক্তার হার, উড়ো, উড় মানে বক্ষ। গোবিন্দের গায়ের রং কেমন বুঝতে পারলাম না, নীল রতন কি নবমেঘ, যাই হোক, কালো হোক নীল হোক, কিছু তো একটা বটে। তা সেই নবীন নিরোদ শ্যাম কালো রঙের অথবা নীল রঙের বুকের মাঝে মুক্তগুলো, মুক্ত তো সবাই দেখেছেন, এই দেখুন মুক্ত দেখেছেন, এবার মুক্তের একটা বড় মালা যদি দোলে কি মনে হচ্ছে বলুন তো? মিলিত বলাকিনী তরিত ঘড়ি জড়িত ঘন উপরে উজরল ইন্দু। খুব সুন্দর একটা আকাশের শোভা হয়েছে, মেঘ যুক্ত আকাশ, বিদ্যুৎ চমকাচ্ছে হলুদ রঙের, সোনালী রঙের, আর অনেকগুলো বলাকা, বলাকা ওই পায়রার জাতীয় একটা সাদা রঙের পাখি, দেখবেন ওরা যখন আকাশে উড়ে যায় বেশ ডিজাইন করে উড়ে যায়। নিতাই গৌর হরি হরি, একটু একটু দেখবেন, হ্যাঁ, মানে ধরুন 100টা পাখি 50টা পাখি একসাথে উড়ে যাচ্ছে আকাশে, বলাকা বা পরিযায়ী পাখি যেগুলো, সেগুলো দেখবেন একবারে সারি করে, কখনো লম্বা হচ্ছে, কখনো গোল হচ্ছে, কখনো তিন কোণা হচ্ছে, একবার মেঘ যুক্ত আকাশ, বিদ্যুৎ চমকাচ্ছে, সন্ধ্যার মুহূর্তে মেঘ আছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বলাকার দল উড়ে যাচ্ছে, আর মেঘের ফাঁকে চাঁদও উঠেছে। নিতাই গৌর হরি হরি। দেখুন কত সুন্দর শোভাটা বর্ণনা হলো। গোবিন্দের গোটা গায়ের রং মেঘের মতন, বুকের মাঝে সেই সাদা রঙের মুক্তোর মালাটা নাভি পর্যন্ত দুলছে, দেখে মনে হচ্ছে সাদা সাদা পায়রা অথবা বলাকা, বলাকার সেই পাখিগুলো শ্রেণীবদ্ধভাবে উঠতে উঠতে যাচ্ছে, আর হলুদ রঙের পীতবাস বাতাসে উঠছে, যেন বিদ্যুৎ চমকাচ্ছে, আর একবারে সবার উপর একবারে মুখটা উজ্জ্বল জলজল করছে। কিসের মতন? মিলিত বলাকিনী তরিত জড়িত ঘন, মিলিত বলাকিনী তরিত জড়িত ঘন, ও তার উপরে বদন চাঁদটা যেন মেঘের উপরে চাঁদ উঠেছে, মেঘের উপরে চাঁদ উঠেছে, আর বলাকার দল উড়ে উড়ে যাচ্ছে, আর হলুদ রঙের কাপড়টা বাতাসে নড়ছে, মনে হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে। তাহলে যদি কোনোদিন এরকম শোভা দেখেন, একবার গোবিন্দের কথা মনে করবেন। সন্ধ্যাবেলার আগে মেঘ এসছে, সন্ধ্যাবেলার পূর্বে দিন শেষ হয়ে গেছে, মেঘ এসছে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে চারিদিকে, আর বলাকা সাদা সাদা অনেকগুলো 100টা পাখি গোল করে অথবা ত্রিকোণাকৃতি ভাবে দুলতে দুলতে উড়ে উড়ে যাচ্ছে, আর তারই ফাঁকে, মেঘের ফাঁকে যে অংশটুকুতে মেঘ নেই, তারই ফাঁকে কিন্তু আবার চাঁদ উঠেছে। কোথায় দেখলি এত সুন্দর সান্ধ্য পরিবেশের শোভা? কোথায় দেখলি? অপরূপ শ্যামল ধাম
রূপে নিপয়াব লম্বন যশোদে পে নিপয়াব রামবনে আর রহই ত্রিভঙ্গি মনা আজ তারায়ে আছে দাঁড়ায়ে আছে আবার বাঁকা হয়ে দাঁড়ায়ে আছে মাতা হয়ে দাঁড়ায়ে আছে ওই কদম দেহিল নদিয়ে বাঁকা হয়ে দাঁড়ায়ে আছে ওই কদম নীল নদী মাতা হয়ে দাঁড়ায়ে আছে কোনোদিন বললি না তোর বধূ সোজা হয়ে দাঁড়িয়ে আছে। যতদিন গান শুনছি, যতদিন রূপের আলোচনা শুনছি, আচ্ছা ললিতা তোর গোবিন্দ সোজা হয়ে দাঁড়াতে জানে না। হ্যাঁ, যতবার যত রকম পদাবলী, যত ভাবে যত জন বলে গেল গোবিন্দ বাঁকা হয়ে দাঁড়া। কেন বাঁকা হয়ে দাঁড়াতে হবে? একটা মানুষ কোনোদিন সোজা হয়ে দাঁড়াবে না? বলে আসলে কি করবার, কিছু করার নেই জানিস তো, মানে সোজাই নয়, সোজাই নয়, সহজ তো নয়, একদম সোজা নয়। তিন জায়গা তিনটে টানে বাঁকা। কিরকম টানে অনেকে ব্যাখ্যা করেন। কেউ উপরে ওই স্বর্গে দেবতারা ডাকছেন, পৃথিবীতে মানুষ ডাকছেন, পাতালে, এইসব বক্তব্য আমাদের নেই। কেউ বলে সাপের ঠোকরের একটা গল্প বলে, সেইভাবে আমাদের ওসব নেই। আমাদের হচ্ছে রসের টানে বাঁকা। বৃন্দাবনে তিনটে রসে বড্ড টানাটানি। একটা হচ্ছে বাৎসল্য রস, মানে মা বাবার ভালোবাসা, একটা হচ্ছে সখ্য রস, বন্ধুত্বের ভালোবাসা, আর একটা হচ্ছে শৃঙ্গার রস, মানে প্রেমিকার ভালোবাসা। নিতাই গৌর হরি হরি। তিনটে রসের বড্ড টানাটানি। এ চাই ওর কাছে যেতে দেবো না, ওর ভাগ বেশি হচ্ছে, স্বাভাবিক। ও চাই ওর ভাগ বেশি হচ্ছে, সবাই চায় নিজের ছত্র ছায়া তলে থাকুক। হ্যাঁ, যদিও অন্য লীলার পদাবলী আমি কিন্তু মার্জনা করবেন, আমি কিন্তু এই তিন টান বোঝানোর জন্য এক লাইন বলবো। হ্যাঁ, অন্য লীলার পদাবলী কিরকম বলি, মাতা টানে গৃহ পানে, হ্যাঁ, আর সখা টানে বন পানে, মাতা টানে গৃহ পানে, সখা টানে বন পানে। এই যে তোমরা এতজন মায়েরা রয়েছো জয়নিতায়, মায়েদের মানসিক ইচ্ছা এখানে বলার দরকার নেই, একটু মনে মনে ভাবো। মায়েরা চিরকাল চায় একমাত্র সন্তান, তো যদি একমাত্র হয় তাহলে তো এখন একমাত্র করে চিরকাল যদি আমার আঁচলের তলায় থাকে তাহলে খুব ভালো হয়। তারপরে বাঙালির ক্ষেত্রে তো 16 আনা প্রযোজ্য। রেখেছো বাঙালি করে একটা অভিযোগ আছে না, পরের লাইনটা বলবো না কিন্তু, হ্যাঁ, আসরের আড়ি ওইসব অভিযোগ সপ্তকোটি সন্তানের হে বঙ্গ জননী, রেখেছো বাঙালি করে, পরেরটা বলবোই না। বাঙালি চিরকাল মায়েরা চায় অন্তত পক্ষে ছেলেকে ছাড়বো না, একমাত্র ছেলে। তারপরে রাস্তায় কত আপদ বিপদ জানো, অঘাসুর, বকাসুর, পুতনা, কালিও, এই সবার জন্য মাতা টানে গৃহপানে। মায়ের শ্রীদাম আসে ইত্যাদি যেতে পারে না, মায়ের বাৎসল্যে চরণ বাঁধা বাঁধা। কিন্তু বন্ধু ছাড়বে কেন? ঘরে যত ফ্যাসিলিটিস, যত সুযোগ সুবিধা ঘরে দেন, ঘরে বন্ধুত্ব ভালো হয় না। বন্ধুত্ব কখনো ঘরে ভালো হয় না। মাইক নেই, বাইরে মাইক নেই গো, অডিয়েন্সে মাইক নেই, দেখো একটু মাইক শুনতে পাচ্ছেন তো? এবার শুনতে, হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা, মাতা টানে গৃহপানে, মা চাই ঘরে থাকুক, আর বন্ধু যত সুযোগ সুবিধায় দেন, বুঝলেন, ঘরে কি আর বন্ধুত্ব হয়? হ্যাঁ, একটু ওই ধরুন এই যেদিকে এই মুইতিন যাচ্ছে রাস্তাতে, ওইদিকে একটু ফাঁকা ফাঁকা, একটু দূরে ওই ভুরভুরি ডাঙ্গা আছে না, অনেকটা ফাঁকা জায়গা, এদিকে কিন্নাহার যেতে একটু ফাঁকা না হলে বেশ। ঘরে যতই বলেন বন্ধুত্ব হয় না। সকাল বেলায় চলে আসবে, চল, এখনো যাবি না, এখনো যাবি না, এখনো যাবি না, তো কোমরে ধরে টানছে, চল না রে, চল না রে, কি হয়েছে, যাবি না কেন? সখা টানে বনপানে, এই দু টানে, একটা চরণ একটা কোমর, দু জায়গা গেল। আর রাস্তাতে যাবার সময় দেখুন, যেদিকে প্রত্যেকদিন যায় দোতলার জানলাটা খোলা আছে, ওইদিকে কতগুলো মেয়ে তাকিয়ে থাকে। এবার
অভ্যাসটা হচ্ছে প্রত্যেক দিনে দুবার যদি একই ঘটনা ঘটে, আগে যেতে পিছু চাই, মনে হয় বনে যাবার মনে না। ওগো আগে যেতে পিছু চাই, বনে যাবার মনে নাই। আগে যেতে পিছু চাই, বনে যাবার মন রায় টানে নয়নে নয়নে, তাই বলল হরি হরি বল। নয়নে 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 জানে নয়নে। ব্যাস। এবার প্রত্যেক দিন যদি দুবার একই ঘটনার পুনরাবৃত্তি হয় 365 দিন, এই ঘাটটা বেঁকতে 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 না, এই দেখুন ওই প্রেমের টানে ঘাট, সক্ষরসে কোমর, আর বাৎসল্যে চরণ, তিন টানে বেঁকেছে। টেনে টানে বেঁকেছে, এই সক্ষবাদ শল্য মধুর, এই তিন টানে বেঁকেছে। সুখমাত চলল মধুর চিন্তনে বেঁকে কুঞ্জ সমীপে নিপয়াম বনে, শোনে পে নিপয়াব বনে। আর রহই ত্রিভঙ্গি মঠা, মেরা হই ত্রিভঙ্গি রহই ত্রিভঙ্গি মঠা। আর দেখলাম মুরলিয়ালাপি ঝাঁপি গগনা